আজ আপনাদের প্রত্যন্ত গ্রামের কিছু বাচ্চার অদম্য চেষ্টা আর কয়েকজন শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের গল্প শোনাবো। এই মুভিটি শুধুমাত্র একটি মুভি নয়, এই গল্পের প্রত্যেক মুহূর্তে রয়েছে সমাজের কঠিনতম বাস্তবতা। এই গল্পের বাচ্চাগুলো হয়তো আপনার কোমল হৃদয়কে কাঁদিয়ে দিবে, তবে পুরো গল্পের শেষে আপনিও হয়তো আমার মতো কান্না ভরা চোখে এক প্রশান্তির হাসি দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা চীনের একটি পাহাড়ি এলাকা দেখতে পাই। এলাকাটি ছিল একদম ছবির মতো সুন্দর। একটি বাস পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে তার গন্তব্যের দিকে যাচ্ছিল। সেই বাসেরই একজন যাত্রী হচ্ছেন এই ভদ্র মহিলা, যার নাম লিউ। বাসের অন্যান্য সিটগুলো যাত্রীর থেকে মালামাল দিয়ে ভর্তি বেশি ছিল, কারণ সবাই গ্রামে ফিরছিল। কিছু সময় পরে বাসটি একটি পাহাড়ের ঢালে এসে থামে। মিস লিউ তার লাগেজ নিয়ে বাস থেকে নামেন আর সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। তিনি কারোর জন্য অপেক্ষা করছিলেন। অল্প কিছু সময়ের মধ্যে একটি ইলেকট্রিক বাইক এসে লিওর কাছে থামে। একজন মধ্যবয়সী ভদ্রলোক লিওকে জিজ্ঞেস করে, আপনি কি মিস লিও? লিও মাথা নেড়ে উত্তর দেয়। ভদ্রলোক নিজের পরিচয় দেয়, আমি বেয়ারলি ভিলেজ প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল। আমি দুঃখিত যে আমার আসতে একটু লেট হয়ে গেল। আজ মূলত স্কুলের জন্য বাজার করতে গিয়েছিলাম। প্রিন্সিপাল মিস লিওকে নিয়ে তার ইজি বাইকে করে গ্রামের দিকে রওনা হন। আর এই দুজন মানুষের কথা থেকে আমরা বুঝতে পারি মিস লিও আসলে এই গ্রামের একমাত্র প্রাইমারি স্কুলের নতুন একজন শিক্ষক। প্রিন্সিপাল নিজেই তাকে নিতে এসেছেন। লিও পড়াশোনা করেছে মিউজিক নিয়ে, তাই প্রিন্সিপাল ভাবেন লিও হয়তো বাচ্চাদের নতুন সঙ্গীতের শিক্ষক। তাই প্রিন্সিপাল অনেক বছর বন্ধ থাকা মিউজিকের রুমটি খুলে দেন। সেখানে সবকিছু ধুলোর নিচে চাপা পড়েছিল। রুমের মধ্যে বাদ্যযন্ত্র বলতে শুধুমাত্র একটি পিয়ানো ছিল। প্রিন্সিপাল সেটিকে মিস লিওকে দেখান। তখন লিও প্রিন্সিপালকে জানায়, এই পিয়ানো বাজানো ছাড়া আমি আর সবকিছুই শেখাতে পারবো বাচ্চাদের। লিওর তখন মনে পড়ে যায় তার মায়ের কিছু স্মৃতি। এরপর প্রিন্সিপাল লিওকে তার থাকার জায়গাটি দেখিয়ে দেয়। আর চলে যাবার আগে প্রিন্সিপাল লিওকে বলে, আপনার কিছু দরকার হলে আপনি অবশ্যই আমাকে জানাবেন। প্রিন্সিপাল সেখান থেকে চলে যান। লিওর এই ছোট্ট রুমটি খুবই পছন্দ হয়। মূলত কয়েক মাস হলো লিওর মা মারা গিয়েছেন। মায়ের স্মৃতি ভুলে থাকার জন্য শহরের যান্ত্রিকতা ছেড়ে এই প্রত্যন্ত গ্রামের স্কুলের চাকরিটি নিয়েছে। মূলত লিও অনেক ধনী পরিবারেরই একজন সন্তান। ওই দিন রাতের বেলা খাবার টেবিলে প্রিন্সিপাল লিওর সাথে স্কুলের বাকি দুজন শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দেন। একজনের নাম ছিল মিস তিয়ান আর অন্য শিক্ষকের নাম ছিল মিস্টার ইউ। খাওয়া দাওয়া শেষে ওই দিন রাতের বেলা লিও স্কুলে আসার পূর্বের স্মৃতিগুলো মনে করছিল। সেই সাথে সে তার মায়ের স্মৃতিগুলোও মনে করছিল। চারদিকে শুনশান নীরবতা। লিও তো এমন এক কোলাহল মুক্ত নীরবতাই চেয়েছিল। হঠাৎ লিও একটি শব্দ শুনতে পায়। সে চারদিকে লাইট দিয়ে খুঁজতে থাকে। শব্দটি মূলত বন্ধ পিয়ানো রুমের মধ্যে থেকেই এসেছিল। লিও সেদিকে লাইট নিয়ে যায়, কিন্তু রুমের দরজায় তালা ঝোলানো ছিল। ওই দিনের মতো রাত্রি কেটে যায়। পরদিন বাচ্চারা স্কুলে ক্লাস করছিল। প্রিন্সিপাল আজ বাচ্চাদের মিউজিকের ক্লাস নিবেন, তাই সে হাতে করে একটি পুরনো মিউজিকের প্লেয়ার নিয়ে এসেছেন। প্রিন্সিপাল মিউজিক প্লেয়ার ছেড়ে দেন আর খাতায় লেখা গান দেখে গাইতে থাকেন। কিন্তু প্রিন্সিপালের গানের গলা মোটেও ভালো ছিল না, তাই বাচ্চারা হো হো করে হেসে দেয়। মিস লিও তখন ক্লাসের বাইরেই দাঁড়িয়েছিলেন। তার চোখ যায় একটি বাচ্চার দিকে। বাচ্চাটি হাত দিয়ে কিছু একটা বাজাচ্ছিল। এই বাচ্চাটির নাম হচ্ছে জিহাং। সেও আমাদের মুভির অন্যতম একটি প্রধান চরিত্র। টিফিনের সময় সকল বাচ্চারা একসাথে খেলতে থাকলেও মিস লিও লক্ষ্য করেন জিহাং নামক সেই বাচ্চাটি একাকী একটি গাছের উপরে চুপচাপ বসে আছে। তার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে। তখন অন্য একজন শিক্ষক লিওকে খুলে বলে জিহাংয়ের বিষয়ে। জিহাংয়ের মা মূলত কয়েক বছর হলো মারা গিয়েছেন। জিহাংয়ের বাবা শহরে কাজ করে। জিহাং ছোটবেলা থেকেই তার মায়ের কাছে থাকতো, কিন্তু মায়ের মৃত্যুর পর থেকেই বাচ্চাটি আর কখনো একটি কথাও বলেনি। সে সবসময় একাকী চুপচাপই বসে থাকে। সবকিছু শুনে মিস লিওর জিহাংয়ের প্রতি খুব মায়া হয়। টিফিনের পরে মিস লিও তার প্রথম ক্লাস নিতে যান। তিনি প্রথমে ব্ল্যাকবোর্ডে তার নাম লিখেন। তারপর তিনি সকল বাচ্চাদের সাথে পরিচিত হতে চান। সকল বাচ্চারা একে একে তাদের নাম বলছিল, কিন্তু যখন জিহাংয়ের সময় আসে তখন সে চুপচাপই বসেছিল। তখন অন্য একটি ছেলে দাঁড়িয়ে বলে, ম্যাম ও প্রতিবন্ধী, ও কথা বলতে পারে না। এ কথা শুনে ক্লাসের অন্য বাচ্চারা প্রতিবাদ করে, বলে যে ম্যাম ও প্রতিবন্ধী না, ও আসলে কয়েক বছর হলো কারোর সাথে কথা বলে না। ম্যাম বলে, তাহলে ও সামনের সিটে কেন বসে না? তখন একটি বাচ্চা জানায়, ম্যাম এটা প্রিন্সিপাল নিয়ম করে দিয়েছেন। রেজাল্ট অনুযায়ী আমাদের সিট, যার রেজাল্ট ভালো সে সামনে বসবে, আর যার সব থেকে খারাপ রোল সে পিছে বসবে। প্রিন্সিপাল এই সকল কথা বাইরে দাঁড়িয়ে শুনছিল। মিস লিও বলে, তোমরা আমার ক্লাসে ইচ্ছে মতো বসবে, আমি প্রিন্সিপালের সাথে কথা বলবো। যেহেতু এটা ছিল ইংলিশ ক্লাস, মিস লিও সবাইকে একটি করে ইংলিশ ওয়ার্ড বলতে বলে। সকল বাচ্চারাই সেটি বলছিল। কিছুক্ষণ পরে মিস লিও জিহাংয়ের সামনে একটি ডায়েরি রাখে আর জিহাংকে বলে, তুমি বলতে না চাইলে এখানে লিখতে পারো। তখন জিহাং সেখানে একটি ওয়ার্ড লেখে। ওয়ার্ডটা ছিল মা। ওই দিন ক্লাস শেষে লিও প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল তখন স্কুলের সবজি বাগানে কাজ করছিল। লিও
প্রিন্সিপালকে বলে, রোল অনুযায়ী বাচ্চাদের সিট এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি, এটা বাচ্চাদের মানসিকভাবে অনেক চাপে ফেলে। প্রিন্সিপাল বলে, আপনি নতুন এসেছেন, আপনি অত কিছু বুঝবেন না, এটা করার কারণে বাচ্চাদের মধ্যে আগ্রহ বাড়ে সামনের দিকে সিটে আসার জন্য। মিস লিও আর তেমন কিছু না বলে সেখান থেকে চলে যান। স্কুল শেষে প্রিন্সিপাল তার স্কুলের সকল সবজি বাচ্চাদের মধ্যে ভাগ করে দেয়। মিস লিও দূর থেকে এটা দেখছিল। মিস লিও আশপাশের গ্রামটা একটু দেখতে বেরিয়েছেন। তিনি তার একজন স্টুডেন্টকে দেখতে পান। এই বাচ্চা মেয়েটির নাম সুজিন। সে তার ছোট ভাইকে নিয়ে কাজ করছিল। তার বাবা মা বেঁচে নেই, সে তার দাদা দাদির কাছেই থাকে আর তাদেরকে সাহায্য করে। লিও সুজিনের ছোট্ট ভাইটিকে কোলে নিয়ে আদর করতে থাকে, কিন্তু বাচ্চা ছেলেটি খুবই কাঁদছিল। তখন বাচ্চা মেয়ে সুজিন তার ছোট ভাইকে কোলে নিয়ে কান্না থামায়। ওই দিন রাতের বেলা লিও তার রুমে চুপচাপ বসেছিল আর তার মোবাইলের মধ্যে তার মায়ের সাথে স্মৃতিগুলো দেখছিল। কিন্তু আজও লিও সেই শব্দটি শুনতে পায় আর সে সাথে সাথেই বাইরে বের হয়, কিন্তু কোথাও কোনো কিছু সে দেখতে পায় না। পরদিন লিও তার দুজন সহকারী শিক্ষককে বিষয়টি জানায়। তখন মিস্টার রিও মিস তিহানকে বলে, আপনাকে আমি আগেই বলেছিলাম আমি এই ঘর থেকে পিয়ানোর শব্দ শুনতে পেয়েছি, কিন্তু আপনারা তো আমার কোনো কথাই বিশ্বাস করেননি। আমার মনে হয় এখানে কোনো ভূত রয়েছে। এই কথা শুনে মিস তিহান মিস্টার রিওকে ধমক দিয়ে থামিয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় মিস লিও প্রিন্সিপালের রুম থেকে সেই চাবিটি গোপনে নিয়ে নেয়। আর সে যখন ওই বন্ধ পিয়ানোর রুমে ঢোকে, সে ওই ধুলো পড়া পিয়ানোর উপরে কিছু আঙুলের ছাপ দেখতে পায়। মিস লিও চারপাশ ভালোভাবে দেখতে থাকে। পেছনের দরজাটাও ভেতর থেকে তালা দেওয়া, কারো এখানে ঢোকার কোনো সুযোগ নেই। মিস লিও তার ক্লাসে ফিরে আসেন। বাচ্চাদের মধ্যে তিনি একটি গেম আয়োজন করেন, যেখানে একদিকে ছেলেরা অন্যদিকে মেয়েরা। কিন্তু জিহাং কথা বলতে না পারে, ছেলেরা হেরে যায় আর মেয়েরা জিতে যায়। এই জন্য জিহাংয়ের একজন বন্ধু জিহাংকে অনেক বকাঝকা করতে থাকে। সে জিহাংকে ধাক্কাও দেয়, কিন্তু জিহাং কোনো প্রতিবাদ না করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। সে দৌড়ে সেই গাছের উপরে উঠতেই যাচ্ছিল। তখন প্রিন্সিপাল এসে তাকে ধরে ফেলে আর তাকে মারতে থাকে আর বলতে থাকে, তুমি আবারও ক্লাস ফাঁকি দিয়েছ। এরই মধ্যে মিস লিও এসে জিহাংকে বাঁচায়, কিন্তু প্রিন্সিপাল জিহানকে শাস্তি দেয় নোংরা পিয়ানো রুমটি পরিষ্কার করার। মিস লিও জিহানকে নিয়ে সেখান থেকে চলে যায়। জিহানের সাথে সেও ওই রুমে এসেছে রুমটি পরিষ্কার করার জন্য। তারা দুজন মিলেই রুমটি পরিষ্কার করতে থাকে। জিহান কিছুটা ক্লান্ত হয়ে যায়। মিস লিও তাকে একটু রেস্ট নিতে বলে। জিহান আপন মনে নিজের কাজ করছিল। মিস লিও জিহানকে বলে, তোমার আমার ক্লাসে কথা বলার দরকার নেই, তবে আমার ক্লাস থেকে তুমি কখনো পালিয়ে যেও না। জিহান শুধু মিস লিওর দিকে ফ্যাল চোখে তাকিয়ে থাকে। ওই দিন রাতের বেলা মিস লিও বাচ্চাদের হোমওয়ার্কের খাতা দেখছিলেন, কিন্তু বেশিরভাগ খাতায় ছিল খুবই নোংরা। কোনো কোনো খাতার উপরে তো ভাত লাগানো ছিল। পরদিন মিস লিও খাতাগুলো প্রিন্সিপালের রুমে জমা করেন। তখন টেবিলের উপরে সে একটি প্যারেন্টস মিটিং এর নোটিশ দেখতে পান। এটা দেখে মিস লিও অনেক খুশি হন, কিন্তু প্রিন্সিপাল তাকে জানে এটা একটা ফর্মালিটি। এখানকার বেশিরভাগ বাচ্চারই বাবা মা এখানে থাকে না, তাই এই স্কুলে কখনো প্যারেন্টস মিটিং হয় না। মিস লিও বলেন, এটা তো খুব জরুরি একটি বিষয়। বাবা মা না থাকলেও তো দাদা দাদি বা অন্য কেউ থাকেন। আমি গতকাল বাচ্চাদের হোমওয়ার্কের খাতাগুলো দেখে খুবই হতাশ হয়েছি। বাচ্চাদের বাসায় অনেক কিছু শেখানোর আছে, তাই আমি চাই এই প্যারেন্টস মিটিংটা আয়োজন করতে। প্রিন্সিপাল বিরক্ত হয়ে বলে, আপনার যা ইচ্ছা করুন, আমার কোনো আপত্তি নেই। ওই দিন ক্লাসে মিস লিও প্রত্যেকের হাতে একটি কাগজ ধরিয়ে দেয় তাদের গার্জিয়ানকে দেওয়ার জন্য। এটা ছিল প্যারেন্টস মিটিং এর দাওয়াত। পরদিন ঠিক সময় প্রত্যেকের গার্জিয়ান চলে আসে। বেশিরভাগেরই দাদা দাদি অথবা নানা নানি এসেছে, কিন্তু তারা নিজেদের মধ্যে গল্প করায় ব্যস্ত। এমনকি তারা তাদের সাথে করে সেখানে ছাগলও নিয়ে এসেছে। মিস লিওকে কেউ পাত্তা দিচ্ছিল না। তখন প্রিন্সিপাল সেই রুমে আসেন আর সবার দৃষ্টি আকর্ষণ করেন। প্রিন্সিপাল তখন সবার উদ্দেশ্যে বলেন, স্কুলের বাইরেও আপনাদের কিছু দায়িত্ব রয়েছে। এই বাচ্চারা যেখানে হোমওয়ার্ক করে সেই জায়গাটা হতে হবে পরিষ্কার, কিন্তু আমরা দেখতে পাই বেশিরভাগ হোমওয়ার্কের খাতাই নষ্ট থাকে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। প্রিন্সিপাল আরো কিছু কথা বলে, তারপর সে মিস লিওর দিকে তাকিয়ে বলে, আমাকে আর কিছু কি বলতে হবে? মিস লিও বুঝিয়ে দেয়, না, আপনি যা বলেছেন তাতেই হবে। মিটিং শেষে মিস লিও জিহাংয়ের সামনে একটি ডায়েরি দিয়ে জানতে চায় যে তার প্যারেন্টস কেন আসেনি। জিহাং চুপ করেই দাঁড়িয়েছিল। তখন মিস লিও লক্ষ্য করেন জিহানের গলার উপরের অংশটা কেটে গিয়েছে। তিনি জিহানকে জিজ্ঞেস করেন, এটা কিভাবে হলো? এরপরে মিস লিও জিহানকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর জিহানকে ভালোভাবে ব্যান্ডেজ করে দেয় আর মিস লিওকে বলে, বাসায় যে ওর একটু ভালোভাবে খেয়াল নিবেন। ডক্টরের চেম্বার থেকে বের হয়ে জিহাং একাই হাঁটছিল। মিস লিও দৌড়ে এসে জিহাংকে ধরে আর জিহাংকে বলে, আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলতে চাই। জিহাং মিস লিওকে ইগনোর করছিল। তখন মিস লিও জিহাংকে বলে, আমি তোমার সম্পর্কে আরো জানতে চাই, কিন্তু জিহাং বরাবরের মতোই চুপ করে থাকে। ওই দিন রাতের বেলা মিস লিও প্রিন্সিপালের কাছে জিহাংয়ের বাসার অ্যাড্রেস জিজ্ঞেস করে আর সাথে সাথে সে জিহাংয়ের বাসায় চলে যায়। তখন সেখানে একজন লোকের সাথে লিওর দেখা হয়। লিও নিজের পরিচয় দেয় যে আমি জিহাংয়ের শিক্ষক। লোকটি মিস লিওকে স্বাগতম জানায়। মিস লিও এবার লোকটিকে বলতে থাকে, আমি শুনেছি আপনি বেশিরভাগ সময় শহরে থাকেন, তবে টাকা উপার্জনটা যেমন জরুরি, বাচ্চার খেয়াল নেওয়াটাও তেমন জরুরি। তখন লোকটি মিস লিওকে বলে, এই কথাটা জিহাংয়ের বাবাকে আমিও
বলি। লোকটি এবার হেসে দিয়ে বলে, আমি জিহাংয়ের বাবা নই। জিহাংয়ের বাবা যখন শহরে থাকে তখন আমি জিহাংয়ের খোঁজখবর নিতে আসি। 2-3 দিন পর পর ওর প্রয়োজনীয় সবকিছু কিনে দিয়ে যাই। ওর বাবাই আমার কাছে টাকা পাঠায়, আর আমি হচ্ছে এই গ্রামের গ্রাম প্রধান। লোকটি জিহাংকে তার বাবার পাঠানো টাকাগুলো বুঝিয়ে দেয়। এটা তার এই মাসের খরচ। লোকটি চলে যাচ্ছিল, তখন মিস লিও তাকে থামায়। সেই লোকটিকে জিজ্ঞেস করে, জিহান কথা বলে না কেন? লোকটি তখন মিস লিওকে বলে, আমি ওকে নিয়ে শহরের হসপিটালেও গিয়েছিলাম। ডক্টর টেস্ট করে জানিয়েছে ওর গলায় কোনো সমস্যা নেই। ওর সমস্যাটা আসলে মানসিক। ওর বাবা তো সবসময় শহরে থাকতো, তাই ওর পুরো পৃথিবী ছিল ওর মা। সেই মাকেই হারিয়ে ফেলার পর থেকে বাচ্চাটা প্রচন্ড একা হয়ে গিয়েছে। ও আর কখনো কারোর সাথে কথা বলেনি। পরদিন মিস লিও দূর থেকে জিহানকে লক্ষ্য করতে থাকে। খেলার মাঠ থেকে শুরু করে ক্লাসরুম, সব জায়গায় সে জিহানকে দেখতে থাকে দূর থেকে। জিহান কখনোই কোনো কিছুর প্রতিবাদ করে না, সে শুধু চুপচাপই বসে থাকে। পরদিন প্রিন্সিপাল বাচ্চাদের ম্যাথ ক্লাস নিচ্ছিলেন, কিন্তু প্রিন্সিপালের বোঝানো ম্যাথগুলো বাচ্চাদের কাছে কঠিন লাগছিল। সেটা মিস লিও বুঝতে পারেন। তখন সে প্রিন্সিপালকে যেয়ে বলে, স্যার কিছু মনে না করলেই ম্যাথ ক্লাসটা আমি নিতে চাই। প্রিন্সিপাল খুশি মনে মিস লিওকে ম্যাথ ক্লাস নিতে বলে। মিস লিও বাচ্চাদেরকে খুব সহজভাবে ম্যাথগুলো বোঝাচ্ছিল, অনেকটা পিয়ানোর সুরে সুরে। প্রিন্সিপাল এটা দেখে খুশি হন। অন্যদিকে আমরা দেখতে পাই জিহান আজ খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করছে। ওই দিন রাতের বেলা মিস লিও তার মায়ের পুরনো ভিডিওগুলো দেখছিল। হঠাৎ করে আজও সে সেই পিয়ানোর সুর শুনতে পায়। মিস লিও সাথে সাথেই বাইরে বের হয়। তখন পেছন থেকে প্রিন্সিপালও আসেন। মূলত প্রিন্সিপাল ওই শব্দ শুনতে পেয়েছেন। তারা দুজনেই ওই রুমে ঢোকেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোনো কিছুই দেখতে পায় না। প্রিন্সিপালের কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে, কারণ পেছনের দরজার তালাটা দেওয়া আর সামনের দরজাটা তো বন্ধই ছিল। পরদিন মিস লিও সেই পুরনো পিয়ানোটিকে মেরামত করে। ওই দিন রাতের বেলা মিস লিও সেই পিয়ানোর ঘরের সামনে টর্চ নিয়ে বসে থাকেন। আজ তিনি এই রহস্যের সমাধান করতে চান। কিছুক্ষণের মধ্যে সেই পিয়ানোর উপরে আমরা একটি ছোট হাত দেখতে পাই। পিয়ানো বাজতে শুরু করে। মিস লিও খুব ধীর পায়ে আগাচ্ছিলেন, কিন্তু তিনি ভুলক্রমে শব্দ করে ফেলেন। আর তখন আমরা দেখতে পাই পিয়ানো আসলে বাজাচ্ছিল জিহান। সে সাথে সাথেই লুকিয়ে পড়ে। এদিকে মিস লিও পেছনের দরজাটা অনেকগুলো ধাক্কা দিয়ে সকল রহস্যের সমাধান করে ফেলেন। এখান থেকেই প্রত্যেক দিন কেউ ঢোকে। পরদিন দেখা যায় জিহান হোমওয়ার্ক না করে প্রিন্সিপাল তাকে মারতে যাচ্ছিল। মিস লিও এটা দেখে প্রিন্সিপালকে ডাক দেয়। প্রিন্সিপাল বাইরে আসেন। মিস লিও অনুরোধ করে জিহানকে না মারার জন্য। তিনি নিজে দায়িত্ব নেন। আগামী 1 সপ্তাহের মধ্যে জিহান নিজ থেকেই হোমওয়ার্ক করবে। প্রিন্সিপাল বলে, এটা কখনোই সম্ভব না। আমি কয়েক বছর ধরে জিহানকে দেখছি। মিস লিও ভাবে প্রিন্সিপাল হয়তো জিহানকে পছন্দ করে না, তাই ওই দিন ক্লাস শেষে সে একটি খাবারের ক্যান প্রিন্সিপালকে গিফট করতে যায়। প্রিন্সিপাল নিজের কাজগুলো করছিল। হঠাৎই সে মিস লিওকে বলে, আপনি আমাকে ঘুষ দিতে এসেছেন। প্রিন্সিপালের এমন কথায় মিস লিও কষ্ট পান। তখন প্রিন্সিপাল উঠে মিস লিওকে 2টো রুটি দেয়, কিন্তু মিস লিও সেখান থেকে রাগ করেই চলে যান। কিন্তু রাতের বেলা খাবার টেবিলে মিস লিওকে বাকি 2জন শিক্ষক প্রিন্সিপাল সম্পর্কে বলছিল। মিস তিহান বলেন, আপনি হয়তো ভাবেন প্রিন্সিপাল বাচ্চাদের প্রতি অনেক রাগী, কিন্তু তিনি আসলে অভিনয় করেন। তিনি এসব করেন বাচ্চাদের ভালোর জন্য। তিনি একসময় অনেক সিগারেট খেতেন, কিন্তু অনেক বছর আগেই তিনি সিগারেট ছেড়ে দিয়েছেন। আর সেই টাকাগুলো তিনি জমান। কেন জানেন? তিনি তার ওই জমানো টাকাগুলো দিয়ে গরিব বাচ্চাগুলোর জন্য খাতা কিনেন। এই বাচ্চাগুলোর কখনো খাতা কিনতে হয় না। তাকে অনেকবার শহরে ট্রান্সফার করা হয়েছিল, কিন্তু এই গ্রামের পিছিয়ে পড়া বাচ্চাগুলোর জন্য তিনি গত 30টা বছর এখানেই রয়ে গিয়েছেন। তার পরিবার বলতেও কিছু নেই। একসময় এই স্কুলে মাত্র 4-5 জন বাচ্চা ছিল। বাবা মারা তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতেন না, তাদের কাজে পাঠাতেন। প্রিন্সিপাল প্রত্যেক বাসায় যে হাত জোর করে করে বাচ্চাদেরকে আবার স্কুলে ফিরিয়েছেন। ওই যে জিহান নামক বাচ্চাটিকে দেখেন, ওকে ওর বাবা একটি শূকরের ফার্মে কাজে দিয়ে দিয়েছিল। প্রিন্সিপাল ওই বাচ্চাটিকে কাজ থেকে মুক্ত করে স্কুলে ফিরিয়ে আনার জন্য তার 2 মাসের বেতন দিয়ে দিয়েছিল তার বাবাকে। প্রিন্সিপাল আসলে এই বাচ্চাগুলোকে নিজের বাচ্চার মতো করেই দেখেন। তার বেতনের সকল টাকা তিনি বাচ্চাদের পেছনেই খরচ করেন। মিস লিওর চোখের কোণে পানি। সে এমন একজন মহান মানুষকে কতই না ভুল বুঝেছে। পরদিন জিহান তার পছন্দের গাছের উপরে বসেছিল। মিস লিও গাছের নিচে যান। তিনি জিহানকে উদ্দেশ্য করে বলেন, আমি কিন্তু বুঝে গিয়েছি যে কে প্রত্যেক দিন রাতে পিয়ানো বাজায়, কিন্তু সে তো এখনো ভালোভাবে পিয়ানো বাজাতে পারে না। সে যদি আমার কাছ থেকে পিয়ানো বাজানো শিখতে চায়, তাহলে সে যেন আজ থেকে আমার কাছে হোমওয়ার্ক করে। মূলত মিস লিও বুঝে গিয়েছিল জিহানই প্রত্যেকদিন পিয়ানো বাজায়, কারণ সে জিহানের খাতায় পিয়ানোর নোটস আঁকা দেখেছিল। ওই দিন থেকে জিহান প্রত্যেকদিন স্কুল শেষে মিস লিওর কাছে হোমওয়ার্ক করত। আর রাতের বেলা তারা দুজন মিলে জিহানের তৈরি করা সেই পথ দিয়ে পিয়ানো রুমে ঢুকত। মিস লিও জিহানকে পিয়ানোর সবকিছু শেখাতে শুরু করেন। জিহানও খুব মন দিয়ে পিয়ানো শিখছিল। এই সময় মিস লিওর তার মায়ের কথা মনে পড়ে যায়। তার মাও ঠিক এভাবেই তাকে পিয়ানো শিখাতো। কিন্তু এদিকে দেখা যায় প্রিন্সিপাল পিয়ানো রুমের শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে সেখানে আসেন, কিন্তু তিনি দরজা খুলে কাউকেই দেখতে পান না, কারণ জিহান আর মিস লিও এরই মধ্যে লুকিয়ে পড়েছিল। প্রিন্সিপালকে
প্রিন্সিপালকে ফাঁকে দিতে পারায় জিহাং এই প্রথম হাসলো। পরদিন প্রিন্সিপাল ক্লাস নিচ্ছিলেন আর বাচ্চাদের হোমওয়ার্কের খাতা দেখছিলেন, কিন্তু হঠাৎই তার চোখটা আটকে যায়। তিনি খাতার উপরের নামটা আবারও দেখছিলেন। জিহাং হোমওয়ার্ক করেছে, তা অনেক সুন্দর করে। প্রিন্সিপাল জিহাংকে ডাক দেয় আর তাকে বলে, তুমি এটা করেছো? জিহাং মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ। প্রিন্সিপাল তাকে যে বসতে বলে। প্রিন্সিপাল জিহাংকে কিছু না বললেও সে মনে মনে অনেক খুশি হয়। এভাবেই মিস লিও জিহাংকে প্রত্যেকদিন অনেক সময় দিতে থাকেন। একদিন জিহাং সেই গাছের উপরে বসেছিল। মিস লিও তাকে নিচে নামতে বলেন, কিন্তু জিহাং তাকে উপরে ডাক দেয়। কিন্তু মিস লিও তো গাছে উঠতে পারেন না, কিন্তু তবুও তিনি আজ দেখবেনই জিহাং কেন ওখানে বসে থাকে। মিস লিও অনেক কষ্ট করে সেই গাছের উপরে ওঠেন। জিহাং তখন একটি দিকে আঙুলের ইশারা করে। মিস লিও সেদিকে তাকান আর তার দুটো চোখ তখন প্রকৃতির সৌন্দর্যে আটকে যায়। এত সুন্দর গোধূলির দৃশ্য মিস লিও কখনো দেখেননি। তারা দুজন সেই অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে থাকে। পরদিন মিস লিও ক্লাসের সকল বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। ঘুরতে আসায় বাচ্চারা অনেক খুশি। তারা সবাই একটি পাহাড়ের কিনারে এসে দাঁড়ায়। মিস লিও খোলা পাহাড়ের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। বাচ্চারাও তার টিচারকে ফলো করছিল। সবাই প্রাণ খুলে চিৎকার করছে আর তার প্রতিধ্বনি শুনছিল। এবার মিস লিও সবাইকে থামিয়ে দিয়ে বলেন, এবার তোমরা চিৎকার করে তোমাদের মনের ইচ্ছেগুলো বলো, তাহলে দেখবে সেগুলো পূরণ হয়ে গিয়েছে। বাচ্চাগুলো এবার চিৎকার করে তাদের নিজেদের ইচ্ছেগুলোর কথা বলতে থাকে। কেউ সৈনিক হতে চায়, কেউ ডাক্তার, কেউ বা হতে চায় শিক্ষক। কিন্তু একটি ছেলে লজ্জায় কিছু বলছিল না। মিস লিও তাকে সাহস দেয়। তখন বাচ্চাটি মন খুলে চিৎকার করে বলে, মা, বাবা, তোমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো, তোমাদের অনেক মিস করছি। বাচ্চাটি এটা বলে কাঁদছিল। তখন সকল বাচ্চাই একে একে একই ইচ্ছেই পাহাড়ের দিকে তাকিয়ে বলতে থাকে আর কাঁদতে থাকে। মূলত এই বাচ্চাগুলোর প্রধান ইচ্ছেই হচ্ছে তার বাবা মায়ের সাথে সময় কাটানো, কারণ এদের প্রত্যেকের বাবা মা জীবিকার জন্য শহরে কাজ করে। বাচ্চাগুলো অনেক কাঁদছিল, কিন্তু একটু দূরে দাঁড়িয়ে থাকা জিহাংয়ের চোখ দিয়ে পানি বের হলেও সে চিৎকার করে কিছুই বলে না। সে শুধু নীরবেই কেঁদে যায়। বাচ্চাগুলোর কান্নায় মিস লিও তার চোখের পানি আটকে রাখতে পারেন না। পরদিন ক্লাস শেষে মিস লিওর প্রিন্সিপালের রুমে কাঁদছিল। তিনি জিহাংকে তার মোবাইলটি দিয়ে বলেন, ভিডিও দেখে দেখে তুমি পিয়ানোর নোটসগুলো শিখতে থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। জিহাং মন দিয়ে মোবাইলের ভিডিও দেখছিল। তখন মোবাইলে একটি মেসেজ আসে। আজ ছিল মিস লিওর জন্মদিন, তাকে তার ফ্রেন্ডরা উইশ করেছে। এদিকে আমরা দেখতে পাই প্রিন্সিপাল মিস লিওর কাছে ইংলিশ শিখছেন। মিস লিও জিজ্ঞেস করে, আপনি ইংলিশ শিখে কি করবেন? প্রিন্সিপাল খুশি মনে জানায়, আমার রিটায়ার্ড হয়ে গেলে আমার ইচ্ছে আছে পুরো দেশ ঘোরা, পারলে আশপাশেরও কয়েকটা দেশ ঘোরা। তখন আমার ইংলিশ দরকার হবে। ওই দিন রাতের বেলা মিস লিও সেই পিয়ানোর রুম থেকে হ্যাপি বার্থডে টু ইউ এই পিয়ানোর টোনটি শুনতে পান। জিহাং খুব ধীরে ধীরে সুরটি বাজানোর চেষ্টা করছিল। মিস লিও ওই ঘরে প্রবেশ করে। তিনি যে জিহাংয়ের পাশে বসেন আর জিহাংয়ের সাথে ওই সুরটি বাজাতে শুরু করেন। একসময় পিয়ানো বাজানো শেষ হয়। মিস লিও জিহাংকে থ্যাঙ্কস বলেন। তিনি এবার জিহাংকে বলতে শুরু করেন, আমার প্রত্যেক জন্মদিনে আমার মাও ঠিক এভাবেই পিয়ানো বাজাতো আর এই সুরটাই বাজাতো। এই যে আমার মোবাইলটি দেখছো, এর মধ্যে শুধুমাত্র আমার মায়ের স্মৃতি দিয়ে ভর্তি। আমার মা একজন অনেক বড় পিয়ানো বাদক ছিলেন। তিনি সব সময় তার শো নিয়ে ব্যস্ত থাকতেন। ছোটবেলা থেকে আমি আমার মাকে কাছে খুব কম পেয়েছি। তিনি সব সময় চাইতেন আমিও যেন তার মতো একজন পিয়ানো বাদক হই। কিন্তু ছোটবেলায় পিয়ানো বাজানো আমার কখনোই পছন্দের ছিল না। কিন্তু আমি কেন মায়ের কাছে শিখতাম জানো? যাতে আমি মাকে আরো কিছুটা সময় কাছে পাই। মিস লিও ওই কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেন। এভাবেই কাটতে থাকে সময়। একদিন মিস লিও তার ফোনটা ভুলে ক্লাসরুমে রেখে যান। কয়েকজন বাচ্চা সেই ফোনটি হাতে নিয়ে চেষ্টা করতে থাকে তাদের বাবা মাকে কল করার। কিন্তু জিহাং যখন এই বিষয়টি দেখতে পায়, সে যে ওই ফোনটা উদ্ধার করার চেষ্টা করতে থাকে। সবার মধ্যে ওই ফোন নিয়ে ধস্তাধস্তি শুরু হয়, কারণ জিহাং তো জানে এই ফোনের মধ্যে তার শিক্ষকের কত স্মৃতি ভর্তি আছে। জিহাং তার প্রাণপণে ওই ফোনটি উদ্ধার করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই সেই বাচ্চাটির হাত থেকে ফোনটি নিচে পড়ে যায়। মিস লিও তখন সেখানে চলে আসেন। চোখের সামনে নিজের মায়ের স্মৃতি ভর্তি ফোনটির এই অবস্থা দেখে মিস লিও একদম কেঁদেই ফেলেন। ওই দিন তিনি অনেকক্ষণ কেঁদেছিলেন। প্রিন্সিপাল 4 জন বাচ্চাকেই তার অফিস রুমে ডাকেন। জিহাং ছাড়া বাকি 3 জনই জিহাংয়ের দোষ দিচ্ছিল। প্রিন্সিপাল তখন বলেন, ও কথা বলে না দেখে তোমরা 3 জন সকল দোষ ওর উপর চাপিয়ে দিচ্ছ, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। এদিকে আমরা দেখতে পাই হঠাৎ করে জিহাং সেখান থেকে চলে যায়। প্রিন্সিপাল আপন মনেই কথা বলছিলেন, কিন্তু কিছু সময়ের মধ্যে তিনি লক্ষ্য করেন জিহাং সেখানে নেই।
প্রিন্সিপাল রেগে যান। তিনি জিহানকে খুঁজতে বের হন, কিন্তু সেই খোঁজা দিন গড়িয়ে রাত হয়ে যায়। এখনো জিহানকে খুঁজে পাওয়া যায়নি। সবাই চারদিকে জিহানকে খুঁজছিল। গ্রাম প্রধান এসে প্রিন্সিপালকে জানায়, শুনেছি পাশের গ্রামে একটি লাশ পাওয়া গিয়েছে। প্রিন্সিপাল বলে, ওটা আমাদের জিহান হবে না, ও পাশের গ্রামে কেন যাবে? এই কথা শুনে মিস লিওর পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চাটি কেঁদে ফেলে। সে মিস লিওকে জড়িয়ে ধরে বলে, জিহানের কোনো দোষ ছিল না, ও আপনার ফোনটি উদ্ধার করতে চেয়েছিল, সকল দোষ আমার। মিস লিও বাচ্চাটিকে সান্ত্বনা দেয়। গ্রাম প্রধান সবাইকে নিয়ে জিহানের বাড়ির মধ্যে ঢোকে, আর একটি বাক্স সে ওপেন করে। তার মধ্যে কোনো কিছুই ছিল না। তখন গ্রাম প্রধান সবাইকে জানায়, জিহান এখানেই তার টাকাগুলো জমাতো। যেহেতু টাকাগুলো নেই, তার মানে হচ্ছে জিহান মিস লিওর ফোনটি নিয়ে শহরে গিয়েছে ঠিক করাতে। এদিকে আমরা জিহানকে দেখতে পাই, সে শহরের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আর একটি মোবাইল সার্ভিসিং এর দোকান খুঁজছে। কিছুটা সামনে সে একটি মোবাইল সার্ভিসিং এর দোকান দেখতে পায়। জিহান সেই দোকানের সামনে যায়। দোকানের ভেতরে থাকা লোকগুলো জিহানকে টিটকিরি করতে থাকে। জিহান তখন পকেট থেকে মোবাইলটি বের করে টেবিলের উপরে রাখে। এত দামি মোবাইল দেখে লোকটি জিহানকে বলে, তুই এটা কোথা থেকে চুরি করেছিস? জিহান কোনো উত্তর দেয় না। সে চুপচাপ তার পকেট থেকে জমানো টাকাগুলো বের করে আর সেগুলোকে টেবিলের উপরে রাখে। লোকটি ওই টাকাগুলো গুনে বলে, এটা দিয়ে তো এই ফোনের স্ক্রিন প্রোটেক্টরও হবে না। লোকটি এই ফোনটি দোকানের মধ্যে রেখে দেয় আর জিহানকে 20 টাকা দিয়ে বলে, বাড়ি চলে যা। লোকগুলো দোকানের সামনেই খাচ্ছিল। এই ফাঁকে জিহান দোকানের মধ্যে ঢুকে ফোনটি নেয়। ওই লোকগুলো জিহানকে দেখে তাড়া করে। তারা চারদিক থেকে জিহানকে ঘিরে ধরেছে। লোকগুলো বাচ্চাটিকে মারতে থাকে ফোনটির জন্য, কিন্তু ছোট মানুষ জিহান তার প্রিয় শিক্ষকের ফোনটি বুকের সাথে শক্ত করে চেপে ধরেছে। যে কোনো মূল্যে সে ফোনটিকে বাঁচাতে চায়। এরই মধ্যে মিস লিও সহ সবাই সেখানে চলে আসে আর তার ওই লোকগুলোকে তাড়িয়ে দেয়। মিস লিও জিহানকে জিজ্ঞেস করে, ওই লোকগুলো তোমাকে কেন মারছিল? জিহান তখন তার বুকের সাথে চেপে ধরা ফোনটি ম্যাডামের হাতে দেয়। মিস লিও বাচ্চাটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছু সময় পরে সেখানে পুলিশ আসে। তারা ওই লোকগুলোকে জিহানের কাছে সরি বলতে বলে। তারা জিহানকে সরি বললে জিহান তাদের দিকে নষ্ট মোবাইলটি আগিয়ে দেয় যাতে তারা ওটা ঠিক করে দেয়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন মিস লিও সকল স্টুডেন্টকে একটি সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করেন। সেই পুরনো পিয়ানো রুমটিকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আর তার মাঝে বসে জিহান খুব সুন্দর একটি পিয়ানোর সুর বাজাচ্ছিল। সবাই মুগ্ধ হয়ে সেটা শুনছিল। পিয়ানো বাজানো শেষ হয়। সবাই হাততালি দিয়ে জিহানকে অভিনন্দন জানায়। এরপর কয়েকটি বাচ্চা গান গেয়ে মিস লিওকে শোনায়। এই বাচ্চাগুলো যে এত সুন্দর গান গাইতে পারে মিস লিও কখনো কল্পনাও করতে পারেননি। ওই দিন বিকেল বেলা গ্রাম প্রধান কিছু খাবার নিয়ে মিস লিওর কাছে আসে আর কথায় কথায় তিনি মিস লিওকে বলেন, আজ গ্রাম মিটিং এ শুনলাম আমাদের গ্রামের প্রাইমারি স্কুলটি নাকি থাকছে না। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? মিস লিও খুবই অবাক হয়ে বলে, না। এরই মধ্যে প্রিন্সিপাল তার ইলেকট্রিক বাইকটি নিয়ে সেখানে চলে আসে। মিস লিও প্রিন্সিপালকে জিজ্ঞেস করেন, শুনলাম আমাদের স্কুলটি নাকি বন্ধ হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল বলে, হ্যাঁ, 2 মাস পরে এখানে আর স্কুল থাকবে না। প্রিন্সিপালের কথা শুনে মনে হচ্ছিল তেমন কিছুই ঘটেনি। তিনি খুবই স্বাভাবিক। তিনি মিস লিওকে বলেন, বাকি 2 জন শিক্ষকের শহরের স্কুলে ব্যবস্থা করে দিয়েছি আর আপনিও আপনার শহরে ফিরে যাবেন। আমি অন্য কোনো প্রত্যন্ত গ্রামে চলে যাব। প্রিন্সিপাল চলে যাওয়ার আগে গ্রাম প্রধানকে বলে, বাবা আমার জন্য একটু কষ্ট করো, আমার এই গাড়িটা একটু বিক্রির ব্যবস্থা করে দাও। যেহেতু স্কুল থাকছে না সেহেতু এই গাড়িটার কোনো প্রয়োজন নেই। এটা বলে প্রিন্সিপাল সেখান থেকে চলে যান। পরদিন সুচিন নামক সেই বাচ্চা মেয়েটি তার ছোট ভাইটিকে পিঠে করে নিয়ে স্কুলে এসেছে। সে অনেক কাঁদছিল। মিস লিও তাকে জিজ্ঞেস করে কান্নার কারণ। সুচিন জানায় তার দাদা মারা গিয়েছে। তার দাদিকে খেয়াল রাখার মতো এখন বাসায় কেউ নেই। প্রিন্সিপাল তখন সেখানে আসেন আর সুজিনকে বলে, তোমার ভাইকে আমি রাখছি, তুমি যে মন দিয়ে ক্লাস করো। সুজিন খুশি মনে ক্লাসরুমে চলে যায় আর প্রিন্সিপাল বাচ্চাটিকে কোলে নিয়ে চলে যান তার রুমে। পরের দৃশ্যেই দেখা যায় প্রিন্সিপাল আজ সকল স্টুডেন্টকে জানায়, আমাদের স্কুলটা আগামী 2 মাস পরে বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা সবাই শহরের প্রাইমারি স্কুলে চলে যাবে। তখন একটি বাচ্চা বলে ওঠে, স্যার শহরের প্রাইমারি স্কুল তো এখান থেকে অনেক দূরে। প্রিন্সিপাল বলে, তোমাদের ওখানে থাকার ব্যবস্থা করা হবে। আজ ছুটি শেষে যখন প্রিন্সিপাল স্কুলের দরজাটা বন্ধ করছিলেন তার চোখগুলো পানিতে ছলছল করছিল। এই স্কুলে ছিল তার 30 বছরের স্মৃতি আর অনেক না বলা ত্যাগ। বিকেলবেলা গ্রাম প্রধান যখন বাজার থেকে ফেরেন তিনি মিস লিওকে একটি কাগজ দিয়ে বলেন, আমার মনে হলো এটা আপনার প্রয়োজন হতে পারে। মিস লিও কাগজটি পড়ে অনেক খুশি হন আর তিনি বলেন, আপনাকে ধন্যবাদ, আমাদের হাতে তো এখনো 2 মাস সময় রয়েছে। পরের দৃশ্যে দেখা যায় প্রিন্সিপাল খুব রেগে আছেন মিস লিওর উপরে। প্রিন্সিপাল মিস লিওকে বলে, এখানে মাত্র আমরা 2 মাস রয়েছি, এই অল্প সময়ের মধ্যে অত বড় কম্পিটিশনে আমরা কিভাবে যোগ দিব? আর ওই কম্পিটিশনে যোগ দিতে হলে তো বাচ্চাদের আগে একটি পরীক্ষা দিতে হবে। এত ঝামেলায় 2 মাসের মধ্যে করা সম্ভব না। কিন্তু মিস লিও নাছর বান্দা। মূলত এটা ছিল একটি প্রাইমারি স্কুলের জাতীয় পর্যায়ে গানের কম্পিটিশন। মিস লিও বাচ্চাদেরকে প্র্যাকটিস করাচ্ছেন। প্রিন্সিপাল আড়াল থেকে বাচ্চাদের গান শুনে মনে মনে অনেক খুশি হন। তিনি ওই ঘরে ঢোকেন আর মিস লিওকে বলেন, আগামী সপ্তাহে শহর থেকে আসবে বাচ্চাদের পরীক্ষা নিতে। ওই পরীক্ষা
পরীক্ষা যদি ওরা সবাই পাশ করে তাহলেই কেবলমাত্র এই কম্পিটিশনে যোগ দিতে পারবে। বাচ্চারা সবাই মিলে একসাথে পড়তে থাকে। প্রিন্সিপাল দূর থেকে এই দৃশ্য দেখছিল। সে যে মনে মনে কত খুশি সেটা সে পৃথিবীর কাউকে বুঝতে দিতে চায় না। ফাইনালি সেই পরীক্ষার দিন চলে আসে। শহর থেকে শিক্ষকরা এসেছে বাচ্চাদের পরীক্ষা নিতে। আর দেখা যায় সকল বাচ্চা খুব ভালোভাবেই পাশ করে। এরপরে সবাই মিলে একসাথে স্কুলের সামনে ছবি তুলে রাখে। পরের দৃশ্যেই দেখা যায় সবাই মিলে রাজধানী বেইজিং এ এসেছে সেই কম্পিটিশনে অংশ নিতে। বাচ্চারা কখনো শহর দেখেনি, এত আলো দেখেনি। এত আলোময় শহর দেখে সবাই অনেক খুশি। বাচ্চাগুলোর এই খুশির মুহূর্ত দেখলে যে কারোই মন ভালো হয়ে যাবে। তারা সবাই একটি ভালো হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে। বাচ্চাগুলো হোটেলের সবকিছু খুব উৎসাহ নিয়ে দেখছিল। আর কিছুক্ষণ পরেই কম্পিটিশন। মিস লিও সকল বাচ্চাদের মনে সাহস যোগান। প্রিন্সিপাল এসে বলে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমাদের এখন বাসে করে অডিটোরিয়ামের দিকে যেতে হবে। অন্যদিকে সেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। শহরের নামি দামি স্কুলের বাচ্চারা সেখানে পারফর্ম করছে। কিন্তু অন্যদিকে দেখা যায় মিস লিওদের বাসটি সামনের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে, যার কারণে রাস্তা আটকে গিয়েছে। এদিকে তাদের হাতে সময়ও খুব কম আর অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। তাই সবাই মিলে বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। অন্যদিকে মাইকে বারবার লিওদের প্রাইমারি স্কুলকে প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছিল। মিস লিও দৌড়ে স্টেজের পিছে আসেন। তখন দায়িত্বে থাকা লোকটি জিজ্ঞেস করে বাকিরা কোথায়। মিস লিও বলে ওরা 5 মিনিটের মধ্যেই চলে আসবে। তখন লোকটি বলে আপনি কি মজা করছেন, ওদের পারফর্ম এখন। এদিকে ছোট বাচ্চাগুলোর দৌড়াতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তারা বারবারই পড়ে যাচ্ছিল। এবার স্টেজ থেকে বারবার লিওদের প্রাইমারি স্কুলকে ডাকা হচ্ছে, কিন্তু কেউ আসছে না দেখে দর্শকরা নিজেদের মধ্যে বলা বলি শুরু করে দিয়েছে যে অন্য স্কুলকে ডাকা হোক। দায়িত্বে থাকা লোকটি তখন তাই করতে যাচ্ছিল। তখন জিহান কিছু একটা ভেবে সে নিজেই স্টেজের দিকে পা বাড়ায় আর সে স্টেজে ঢুকে যায়। মিস লিও জিহানকে পেছন থেকে ডাক দেয়, কিন্তু জিহান আজ কারো কথাই শুনবে না। সে যে মাইকটা হাতে নেয়। দর্শক সারিতে বসে থাকা গ্রাম প্রধান এবং বাকি দুজন শিক্ষক বলেন জিহান এখানে কেন, ও তো কথা বলতে পারে না। জিহান তখন একটি দীর্ঘ শ্বাস নেয় আর সে এত সুন্দর একটি গান গাইতে শুরু করে। দর্শক সারিতে বসে থাকা সবাই একদম নিশ্চুপ হয়ে যায়, সকলের চোখে পানি। বাকি বাচ্চারাও এরই মধ্যে চলে এসেছে। তারাও সবাই রেডি হয়ে জিহানের পিছন থেকে যেয়ে দাঁড়িয়ে যায়। তারা সবাই মিলে একসাথে গান গাইতে থাকে। মিস লিও এসে পিয়ানোতে সুর তুলেছেন। চারদিকে এক অন্যরকম পরিবেশ। পেছনে দাঁড়িয়ে থাকা প্রিন্সিপালকে দেখে মনে হচ্ছিল তিনি যেন 30টি বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। তার চোখ পানিতে টলটল করছিল। বাচ্চাগুলো প্রাণ খুলে গান গাইছে আর সবাইকে হারিয়ে তারাই প্রথম হয়েছিল। আর জিহান মাথা নিচু করে আমাদের সবার কাছ থেকে বিদায় নেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি নিয়ে আমি আসলেই কিছু বলবো না। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তবে একটি অনুরোধ রয়েছে আপনাদের কাছে, যেহেতু জীবনের বাস্তবতায় আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, তাই চ্যানেলটি এখন অনেকটাই ডাউন। আপনারা চাইলে এবং আপনাদের ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্টস আর শেয়ার করে ভিডিওগুলো পৌঁছে দিতে পারেন অন্যের কাছে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিয়মিত আপনাদের মাঝে ফিরে আসতে পারি। তো ভালো থাকবেন আপনারা।